নমস্কার, গল্পকথাকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করেছিলাম যখন যুদ্ধ উপন্যাসটি। আজকে শুনবেন দ্বিতীয় পর্ব। তিনকাল গিয়ে এককালে ঠেকা মানুষের গালের মতো এবড়ো খেবড়ো কাঁচা মাটির ওপর গোটা তিনেক লম্বা লম্বা বিঞ্চি পাতা, চারপাশে তালপাতার বেড়া, মাথায় ভাঙাচোরা টালি। এই হচ্ছে জগন্নাথ গুপ্তার চোলাইখানা। সামনে পানবিড়ির দোকান, দোকানের একপাশে বড় তোলা উনুন জেলে সন্ধে পর্যন্ত চা হয়। ৮টার সময় সামনের দোকানে ঝাঁপ পড়ে যায়। জগন্নাথ তখন তার পেছনের এই ডেরায় চলে আসে। ছোট্ট এক টুকরো ঘরের এক কোণে দড়ির খাটিয়া, খাটিয়ার তলায় একেবারে সামনে জগন্নাথের ফুল তোলা টিনের ট্রাঙ্ক, এধার ওধার ছড়ানো ছিটানো দু চারটে ঘটিবাটি। গভীর রাতে ওটাই জগন্নাথের ঘর বাড়ি। চায়ের দোকান আর খুপড়ি ঘর শুদ্ধ ওই এক ফালি জমি কবে জগন্নাথ দখল করেছিল তা আর কারুর মনে পড়ে না। বউ বাচ্চা থাকে দেশে, সুদূর উত্তরপ্রদেশে। কাগজে কলমে বেঙ্গল কটন মিলের ঝাড়ুদার জগন্নাথ গুপ্তা। যখন মিলে ডিউটি থাকে তখন এক ছোকরা সামলায় দোকানপাট। ছেলেটাকে দেশ থেকে জোগাড় করে এনেছে জগন্নাথ। চা পান বিড়ির দোকানে মোটা মোটা কাচের বয়ামে কম দামি কেক বিস্কুটও থাকে সময় সময়। রাত ৮টার কিছু আগে থেকেই জগন্নাথের শোয়ার ঘর কাম খাওয়ার ঘরটা বেশ ছোটোখাটো শুঁড়িখানায় পরিণত হয়ে যায়। জগন্নাথ গুপ্তা পাকা ব্যবসায়ী। ঘরের খুব গোপন কোনো জায়গায় তার মালের স্টক থাকে। চালাক চতুর লোক, নিজের কারখানার লোক বা খুব চেনা পরিচিত ছাড়া জগন্নাথ কাউকে ওই গোপন আড্ডায় ঢুকতে দেয় না। বিশ্বনাথদের মতো কয়েকজনের জন্য জগন্নাথের দরজা সর্বদাই খোলা। স্ট্রাইক হবার পর থেকে সে নিজেই সারাদিন চায়ের দোকানে বসে। সঙ্গের ছোকরাটি সন্ধ্যের পর ভাঁড় আর মোটা কাচের গ্লাসগুলো সাফসুতরো করে রাখে। মিল বন্ধ হলেও জগন্নাথের ব্যবসা কিন্তু বন্ধ হয়নি। প্রয়োজনে মানুষগুলোকে সুদের টাকা ধার দেয়। ইদানিং সুদের হার কিছুটা বেড়েছে। জগন্নাথ জানে ওরা সারাদিন উপোস থাকলেও সন্ধ্যের পর কোনো অমোঘ টানে ঠিক চলে আসবে তার আড্ডায়। কে তাকে অত মালের যোগান দেয় বা জগন্নাথের ব্যবসায় গোপন রহস্য কী তা কেউই স্পষ্টভাবে জানে না। জিজ্ঞাসা করলে জগন্নাথ মুচকি হেসে কথা এড়িয়ে যায়। কখনো মোটা গোঁফে মোচড় দিয়ে বলে, আমার ব্যবসা কি আজকের? কত লোকের সঙ্গে জান পেহচান হয়ে গেল। লোকটার বয়স ঠিক কেউ বলতে পারে না। কেউ বলে ৫০, কেউ বলে ৬০। সে নিজেও হিসেব করে বলতে পারে না এই মিলে তার কতদিন চাকরি হলো। আগে এই মিল ছিল ডিকিনসনদের, তাদের কাছ থেকে আগারওয়াল কিনে নেয়। জগন্নাথ বলে সে ওই সাহেবের আমলের লোক। মিলের সঙ্গে সঙ্গে হাত বদল হয়ে আগারওয়ালার হয়েছে। ঝাড়ুদার হলেও জগন্নাথ গুপ্তাকে কারখানার ভিতর ঝাড়ু হাতে দেখেনি কেউ। ওর ডিউটি অন্য রকম। অফিসারদের ঘরে চা জল দেয়, গোটা কারখানা ঘুরে সবার সঙ্গে আড্ডা মারে, খৈনি খায়, খাওয়ায়ও। মিলের মালিক থেকে মজুর অবধি সবাই জগন্নাথকে চেনে, সমীহও করে। আপদে বিপদে টাকার প্রয়োজন হলে জগন্নাথই ভরসা। দুর্জনে বলে ওর আস্তানাটাও মিলের সম্পত্তি। ও অবশ্য তা মানে না, নিজের বলি দাবি করে। জগন্নাথের ব্যবহারটাও ভারী মোলায়েম। এই ৪ মাসে অনেকের অনেক ধার বাকি পড়েছে, বন্ধকিও জমেছে ভালো। স্ট্রাইক একদিন না একদিন মিটবেই, মেশিনের চাকা ঘুরবে, তখন সে ঠিক হাসি মুখে সব উসুল করে নেবে। যতই হোক এই তার ব্যবসা। বেনিয়া মন হলেও জগন্নাথের শরীরে মায়া মমতাও আছে। সহকর্মী শ্রমিকদের জন্য দরদ আছে। কালো গাট্টাগোট্টা দেহাতি মানুষটার ঘরে অনেক শ্রমিককেই রাত কাটিয়ে যেতে হয়। মাঝে মাঝে ওর ডেরা থেকে ২-৪ জনের ঘরে ফেরা হয় না। জগন্নাথ তখন লম্বা বেঞ্চিগুলোতে টান টান করে শুয়ে দেয় তাদের। তালপাতা ঘেরা খুপড়ি জানলাগুলো অল্প ফাঁক করা, ভিতরে ভ্যাপসা গরম, তার মধ্যে সেদ্ধ বেগুনের মতন থসথসে হয়ে বসে আছে মানুষগুলো। ভিতরে ছোট্ট এক টুকরো টিমটিমে বাল্ব জ্বলছে। এই আড্ডাটা অনেকের কাছে খুব প্রিয়। জগন্নাথের ঝাঁপের ভিতর পুলিশের হাঙ্গামা নেই।
সেই সব দিকও সামলে রাখার কায়দা জানা আছে জগন্নাথের। 2-4 পাইন্ট ভাগাভাগি করে খাওয়ার পর উপসী মানুষগুলো আজকাল ঝিম মেরে আসে, গোঁজ হয়ে বসে থাকে। খালি পেটে চুল্লুর নেশা তাড়াতাড়ি জমে। জগন্নাথ লাল নোটবই খুলে সবার হিসেব ঠিকঠাক তোলে, মাঝে মাঝে হেসে হেসে গল্পও করে ওদের সঙ্গে। সবচেয়ে মজার ব্যাপার, জগন্নাথ কিন্তু ওদের সঙ্গে কোনো দিন মাল টানে না। ও নেশা করে গভীর রাতে, গাঁজা, ভাং, সিদ্ধি, নানা রকম। সতুর ভাঁড়ে ছোকরা নতুন করে মাল ঢেলে দেয়। খাটিয়ায় বসে জগন্নাথ খৈনি টেপে। এই সতুদা, আজ মিটিংয়ে কিছু হলো? সতু ভাঁড়ের তরল পদার্থটা দিয়ে কুলকুচি করে। শালারা এখনো মালিকের ঘরে মিটিং করছে, সব শালা খচ্চর। কে যে কোন ধান্দায় আছে শালা বোঝাই যায় না। সুশীলদা সুর করে কীর্তন ধরে, পেটে মারো লাথি, করো হরতাল। ছোকরা নতুন করে ওদের ভাঁড় দিয়ে যায়। একসময় সুশীল দাস নেশার ঝুঁকে বেঞ্চির ওপর বক্তৃতা দেওয়ার ভঙ্গিতে উঠে দাঁড়ায়। ডান হাত মুঠো করে বারবার ওপরে তুলে ধরার চেষ্টা করে, বারবারই হাতটা ঝুপ করে পড়ে যায়। তাই দেখে অনেকে হৈ হৈ করে ওঠে। সুশীল দাস আবার মরিয়া হয়ে হাত তুলে রাখতে চায়, বাঁ হাত দিয়ে ডান হাত চেপে রাখে। প্রতিটি কথার শেষে তার গলা ডুবে যায়। আবার নতুন করে জড়ানো গলা খোলার চেষ্টা করে সে। বন্ধুগণ, আমাদের দাবি বাঁচার দাবি। আমরা উপোস করব, ঘরের লোক না খেয়ে মরবে, তবু আমরা বাঁচার দাবি করবই। আমাদের হরতাল চলছে, চলবে, চলছে, চলবে। সুশীল দাসের বক্তৃতায় ঝিমোনো মানুষগুলো চোখ খুলে পিটপিট তাকায়। সতু সুশীলের দেখা দেখি বেঞ্চি বেয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু পারে না, ঘাড় লটকে পড়ে। কার্তিকের পায়ের কাছে পড়ে ঘর ঘরে গলায় গান গাইবার চেষ্টা করে। কে একটা হাউমাউ করে আবার কেঁদে ওঠে। কার্তিক শুয়ে ছটফট করে। 10-12 জন বিভিন্ন ধরনের মাতালের মধ্যে বিশ্বনাথও বসে আছে। সে একেবারে গুম মেরে আছে। পুরো 1 পাইন্ট টানার পরও তার নেশা জমছে না। সে আরও চায়। সুভাষ তাকে বারবার ওঠানোর চেষ্টা করে। বিকেলের ঝামেলাটার পর অদ্ভুত রকম থম মেরে গেছে বিশ্বনাথ। বিকেল অবধি ওরা অপেক্ষা করেছে ইউনিয়ন অফিসে। তখনও অমলরেখাও ফেরেনি মিটিং থেকে। আজ দুটো ইউনিয়নের সঙ্গে মালিকের জোর আলোচনা চলছে। দুপুরে সুভাষ বিশ্বনাথকে জোর করে বাড়িতে ধরে নিয়ে গিয়ে খাইয়েছে। তার আগে দুবার পিত্তিবমি করার পর পেটের অসহ্য ব্যথা অনেকটা কমে গিয়েছিল। খিদে অবশ্য আদৌ ছিল না, তবু সুভাষের মার কথা ফেলতে পারেনি বিশ্বনাথ। মাসিমা কেমন ভেজা ভেজা গলায় বলেছিল, যতদিন পাও খেয়ে নাও বাবা, এরপরেও স্ট্রাইক না মিটলে তোমাদের যে কি হবে। সুভাষের বোন চুপি চুপি বলেছিল, দাদাকে বলবেন না যেন, মা কাল একটা চুড়ি বিক্রি করেছে। বিশ্বনাথ জানে সুভাষ ওভারটাইম করে বোনের বিয়ের জন্য গয়না গড়াচ্ছে, একটু একটু করে টাকা জমাচ্ছে। নিজে বিয়ে থা করেনি এখনও। বোনের বিয়ের জন্য কিছুদিন আগেও খুব ছোটাছুটি করত। সুভাষের বোনের সঙ্গে গল্প করতে করতে বিশ্বনাথের বুক ঢিপ ঢিপ করে উঠছিল। পার্বতী এখনও যা হোক করে টেনে যাচ্ছে সংসারটা, কি করে যে পারছে। এক সময় বিশ্বনাথের বিশ্বাস হতে চায় না। এ কি সেই পার্বতী, সেই যে মেয়েটা যাকে সে দেখতে গিয়েই মুগ্ধ হয়েছিল, শুধু তার নরম সরম ভাব দেখে? এখনও সেই দিনটা মনে জলজল করে বিশ্বনাথের। মনে হয় এই তো যেন কালকের ঘটনা। তখন বেশ ছন্ন ছাড়ার মতন জীবনযাপন করত বিশ্বনাথ। আর কেনই বা করবে না? কে ছিল বিশ্বনাথের তখন? বাবা মারা গেছিল কি এক খারাপ জ্বরে। তাদের 4 ভাইকে নিয়ে কি কষ্টটাই না করতো মা। টিটাগড়ের কলেজের মিলে মেশিন চালাতো বাবা। কি ফিটফাট বাবুটি সেজে ঘুরে বেড়াতো ছুটির দিনে। তার বউ হয়ে মাকে কিনা শেষে বাবুদের বাড়ির আয়ার কাজ ধরতে হলো। চেনাশোনার জোরে হাসপাতালের ডিউটিও মিলত কখনো সখনো।
কিন্তু সেখানেও তো সেই একই কাজ, বমি পায়খানা পরিষ্কার করা আর রোগীদের হাগানো মোতানো। মা তাও মেনে নিয়েছিল, শুধু ছেলে মেয়ের মুখ চেয়ে। যদি তারা একটু দাঁড়িয়ে যায়, সব ঘেন্না থেকে মুক্তি মিলবে। হায় রে কপাল, তার আগেই দুনিয়া থেকে ছুটকারা মিলে গেল বেচারির। সারা রাত জেগে আলমবাজারে এক বাড়িতে ডিউটি করে ফিরছিল, ডানলপের মোড়ে লরির নিচে চাপা পড়ল ভোরবেলায়। হাসপাতাল অবধি নিয়ে গেলে হয়তো বাঁচত, তা সে কাক ভরে কোনো লোক মিলল না, নাকি যারা দেখেছিল কেউই আমল দেয়নি। যে যার তালে চলে গেছে নিজের মতো, যা হয় আর কি। নিজেকে ছাড়া কাকে নিয়েই বা ভাবে মানুষ। বিশ্বনাথ কাকে আর দোষ দেবে? অমন খারাপ সময় তারা ভাইয়েরাই কি আর একসঙ্গে রইল? কলেজে পড়তে থাকা বরদা চাকরি জুটিয়ে চলে গেল শিলিগুড়ি, সেখানেই নাকি সুখের সংসার পেতেছে। একটা চিঠি দিয়েও আর সে ভাইদের খবর রাখে না। মেজদা ঠিকাদারের কাজ পেয়ে চলে গেল সেই কোন বিন্ধ্যাচলে। আসে কচ্ছিত কখনো, সেও নিজের মতো করে সেখানেই বাস করে এখন। বিশ্বনাথ আর হারু দুই ভাই অকুল পাথারে। কিভাবে ভাত জোটে তার কোনো ঠিক নেই। পড়াশুনো শিখেই উঠল, যে যার মতো নেমে পড়ল পেটের ধান্দায়। সবে তখন নতুন নতুন ফ্ল্যাট বাড়ি উঠছে কলকাতায়। এক বিল্ডারের সুনজরে পড়ে অন্য সংস্থানের বন্দোবস্ত করে ফেলল হারু। এখন সে নাকি তার কাজকর্মে সুপারভাইজার হয়েছে, রোজগারপাতিও ভালোই হচ্ছে। মালিকের বানানো এক ফ্ল্যাট বাড়ির একতলায় ঘর পেয়েছে থাকার। সেও বহুদিন আর বেলঘড়িয়ার রাস্তা মারায় না। এই সময় বিশ্বনাথও জুটিয়েছে নিজের কাজ। এক কারখানা থেকে আর এক কারখানা, সেইখান থেকে এই কারখানা। বাবা মা ভাইদের ছেড়ে সেও তখন কিছু খারাপ নেই। রোজগার যা হচ্ছে, একজনের পেট তো ভালোভাবেই চলে। ফুর্তি ফার্তার টাকাও তখন হাতে থেকে যায় অঢেল। বন্ধুবান্ধব জুটেছে, আজ এর বাড়ি পড়ে থাকে তো কাল ওর বাড়ি। আর নেশা করলে যে কোথায় থাকে সে তো বিশ্বনাথ নিজেই জানে না। নেহাত কেন যেন কারখানার অনেকের মতো মেয়ে ছেলের নেশাটা তাকে পেয়ে বসেনি, এইটুকুই যা রক্ষে। ছোটবেলায় ফুটবলে খুব ঝোঁক ছিল, মাঠ ময়দানই তাকে টানত বারবার। তাই ঘরে বসে তাস পাশার জুয়াতেও তার টান হয়নি কোনোদিনই। বরং ছুটির দিনে গড়ের মাঠে খেলা দেখতে ছোটাতেই যেন অনেক বেশি আনন্দ। সেই গড়ের মাঠের এক বন্ধুই তার মাথাটা বিগড়ে দেয় তখন। পলু নামের সেই ছেলেটাই তাকে প্রথম বলে, বিশু ভাই, জোয়ান বয়সটা এইভাবে নষ্ট করছো কেন? আসলি ফুর্তির মজাটা চাখো। বিশ্বনাথের মাথাটা কোনো কালেই তেমন সাফ নয়। অবাক মুখে বলে, কোন মজাটা ভাই? আরে এই বয়সে একটু নরম জিনিস না ধামসালে চলে? বিশ্বনাথ লজ্জা লজ্জা মুখে বলে, না ভাই, আমি ওসব পড়ায় যাই না। এই দেখো, আমি ওই কথা বলেছি নাকি? বলছি একটা বিয়ে থা করো, ঘর সংসারে সুখ নাও। এমন একটা ইচ্ছে যে কখনো জাগেনি বিশ্বনাথের তা নয়, তবু বিয়ে মানেই তো একটা খাঁচা, তার মধ্যে ঢুকতে যে ভয় করে। এই যে দিব্যি ইচ্ছে মতো জীবন কাটানো, সেটা ঘুচে যাবে ভাবতেই অস্বস্তি। আবার একটা আস্ত মেয়ে মানুষ তার কবজায় আসবে, এই ভাবনাতেও রোমাঞ্চ কম নয়। দোনামোনা নিয়েই বিশ্বনাথ বলে, আমার মতো চালচুলো ঠিক নেই এমন এক কারখানার লেবারকে কে মেয়ে দেবে ভাই? এই বাংলাদেশে মেয়ের অভাব আছে নাকি? চালচুলো নেই এটা তোমার বাড়তি গুণ। শ্বশুর শাশুড়ি দেওর ননদ নিয়ে ঘর করতে হবে না শুনলে কত মেয়ের বাপ তোমার ওপর ঝাঁপিয়ে পড়বে জানো? বিশ্বনাথ আরও লজ্জা পেয়েছিল, কাঁচুমাচু মুখে বলেছিল, আমি তো তেমন লেখাপড়াও শিখিনি, কোনো রকমের স্কুলের গণ্ডিটুকুই যা। আরে তোমার সঙ্গে কোনো বিদ্যেধরীর বিয়ে দেব নাকি? আমার দাদা স্কুলেরই এক মাস্টারমশাই খুব অভাবে আছেন। প্রাইমারি স্কুলে পড়ান তো, মাইনে করি ঠিক নেই। বাচ্চাদের প্রাইভেট পড়িয়ে টড়িয়ে ওই সংসার চলে। বউটাও মরে গেছে, সেটাও একটা সমস্যা। দেখো না, যদি পছন্দ হয় মেয়েটাকে, মাস্টারমশাই তাহলে বড় একটা দুশ্চিন্তা থেকে রেহাই পান। সামান্য গাঁই করে মেয়ে দেখতে রাজি হয়েছিল বিশ্বনাথ। এক ছুটির দুপুরে সেই খেলার মাঠের বন্ধুর সঙ্গে গুটি গুটি পায়ে হাজির হয়েছিল পার্বতীদের বাড়ি।
শশব্যস্ত অনুকূল দাস তাকে সযত্নে 5 বাহারাটের সেই ভাঙাচোরা বাড়িটার অন্ধকার কুঠুরি ঘরখানায় বসিয়েছিলেন। পার্বতী ঘরে ঢুকতেই ঘরখানা যেন আলোময় হয়ে গিয়েছিল সেদিন। একটা গোলাপি তাঁতের শাড়ি পরেছিল পার্বতী, মুখে বোধহয় পাউডার দিয়েছিল একটু, আর ঠোঁটে চিলতে লিপস্টিক, এতেই যেন লক্ষ্মীশ্রী ঝরে পড়ছিল তার অঙ্গ বেয়ে। বিশ্বনাথের মতো সরল সাদা মানুষের আর না বলার জো থাকে? ফুলসজ্জার রাতে রীতিমতো কাঁপছিল বিশ্বনাথ। একটা অচেনা মেয়ের সঙ্গে তার প্রথম রাতে কী যে করা উচিত সে ভেবেই পাচ্ছিল না। রাতে যখন জড়ভরতের মতো ঘরে ঢুকল, তখনই সে টের পেল পার্বতীও যেন চুপসে আছে ভয়ে। তাতেই বুঝি সাহস পায় বিশ্বনাথ। গম্ভীর স্বরে বিশ্বনাথ বলেছিল, আমি কিছু বাঘ ভাল্লুক নই, তুমি শুয়ে পড়ো, আমি হামলে পড়ব না। কি আশ্চর্য! কথাটা শুনেই পার্বতী ফিক করে হাসল, মিষ্টি গলায় বলল, আপনিও শুতে পারেন, আমার অসুবিধে হবে না। ব্যাস, ওই একটা দুটো কথাতেই সব জড়তা উধাও। সেই রাতেই তরতরিয়ে প্রেমের পানসি বাইল বিশ্বনাথ। শুরু করেছিল একটু অপটুভাবে, কিন্তু রীতিমতো চালাক চতুরের মতোই চটপট শিখে নিল আদিম খেলাটা। কি কোমল যে লেগেছিল সেদিন পার্বতীকে, যেন সদ্য ফোটা ফুল যার পাপড়িগুলো এখনো শিশিরে ভেজা। বিয়ের পরও কতদিন যে সেই তুলতুলে ভাবটা বজায় ছিল পার্বতীর। সবেতেই তখন সে যেন অবাক হয় খুব। একটা সংসার সে চালাচ্ছে এটা ভেবেই সে আকুল। আস্ত একটা মানুষের সে যে একমাত্র জিম্মাদার, এটাও বুঝি তার মাথায় ঢোকেনি প্রথম প্রথম। কি অধীরভাবে তার জন্য বাড়িতে অপেক্ষা করতে পার্বতী, যেন বিশ্বনাথ একটা বহুত দামি মাল, যে কোনোদিন পথে ঘাটে চোট হয়ে যাবে। আর বিশ্বনাথ যেদিন তার মাস মাইনে টেনে পার্বতীর হাতে তুলে দিল, সে তো প্রায় হতভম্ব। টাকাগুলো গুনে চলেছে তো গুনেই চলেছে। একসময় গদগদ মুখে বলল, তুমি মাসে মাসে এত টাকা পাও? কত আর, মাত্র তো 477। তাই বা কি কম? আমি আরও বেশি পাই পারু। এ মাসে তো বিয়ে করেছি বলে অনেকগুলো ওভারটাইম মিস হয়ে গেছে। সবগুলো ধরতে পারলে আরও 150-200 হাতে আসবে। সেই সেই সব টাকা আমার কাছে থাকবে? নয়তো কি, আর কে রাখবে? আমি ইচ্ছে মতন খরচ করতে পারবো টাকা? কেন না, টাকা তো তোমার জন্যই রোজগার করছি। আর আমি যদি ইচ্ছে মতো শাড়ি কিনি, গয়না গড়াই? সে করো না, তোমার যা ইচ্ছে করো। আমাকে শুধু 20-50 টাকা হাত খরচা দিও, ব্যাস। বিশ্বনাথের বুকে গলে যেতে যেতে আম শব্দ করছিল পার্বতী। সেই সুখী পার্বতী এখন কি কষ্ট করেই না ভাতের জোগাড় করছে দুজনের। সেই হাড় ভাঙা খাটুনি নিয়েও কিনা আজ খোঁটা দিল এক পুরনো সাথী। সাধে কি মাথা ঠিক রাখতে পারেনি বিশ্বনাথ? সন্ধ্যের মুখে ইউনিয়ন অফিস থেকে বেরোবার সময় অজিতের সঙ্গে ঝামেলাটা হয়। অজিতের বাড়িতে একসময় খুব যাতায়াত ছিল বিশ্বনাথের। অজিতকে সে দাদা বলে। বৌদির সঙ্গেও ভাব ছিল খুব। তখন বিশ্বনাথের বিয়ে হয়নি। ওদের বাড়িতে মাঝে মধ্যে খাওয়া দাওয়া করত। বৌদিকে এটা ওটা টুকটাক জিনিস কিনে দিত। 2-1বার সঙ্গে নিয়েও সিনেমাতে গিয়েছে। অজিতদা কী কারণে কে জানে খুব প্রশ্রয়ও দিত বিশ্বনাথকে। বিশ্বনাথ সে সময় মাঝে মধ্যে টাকা পয়সাও দিয়েছে অজিতদাকে। অজিতদার গোটা 5 ছোট ছোট ছেলে মেয়ে। বছর 2 আগে শেষ বাচ্চাটা হওয়ার পর থেকেই বৌদি বিছানায় শয্যাশায়ী, বিছানা ছেড়ে উঠতে পারে না। বছরখানেক হলো অজিতদার ভাই ডালমিয়ার ফ্যাক্টরিতে চাকরি পেয়েছে। এখন সেই ভাইই বলা যায় অজিতদার সংসারের হাল ধরেছে। অজিতদার জন্য বিশ্বনাথের মনে একটা নরম জায়গাও ছিল। সেই অজিতদাই বিকেলে কি নোংরামিটাই না করল। ইউনিয়ন অফিস থেকে ওরা সবাই একসঙ্গে বেরিয়েছিল। বিশ্বনাথ হাঁটতে হাঁটতে বলেছিল, আসলে ছাঁটাইয়ের ব্যাপারটা নিয়ে মিটিংয়ে বহুত টালবাহানা চলছে। কোথাকার জল যে কোথায় গড়ায় কে জানে। সতু পাগলের মতো মাথা নেড়েছিল। কতদিন আর বল তো, 4 মাস হয়ে গেল। ইউনিয়ন বলেছিল এই স্ট্রাইক 15 দিনও গড়াবে না। আমার মাইরি আর ভালো লাগছে না। সুভাষ অনেকটা নেতার মতো গলায় বলেছিল,
আর পেছনো যায় না। ধর্মঘট ভেঙে গেলে মালিক আমাদের কুকুরের মতো লাথিয়ে কাজ করাবে রে সতু। এখন এটা প্রেস্টিজের ব্যাপার হয়ে গেছে। বিশ্বনাথ সতুর কাঁধে হাত রেখে বলেছিল, এত কষ্ট করলি আর কটা দিন দেখ না কি হয়। অজিতদা কথার মাঝে লাফিয়ে বিশ্বনাথের ঘাড়ির কাছে চলে এসেছিল। তোরা সহজেই সব বলতে পারিস বিশু, বছরের পর বছর স্ট্রাইক চালাতে পারিস। মানে খুব সাদা। তোর ঘরে চেকনাই মারা বউ আছে, তোর ভাত কাপড়ের অভাব কি? আমাদের বউয়ের তো সেই জেল্লা নেই। চাবুক খাওয়ার মতো কথাগুলো আছড়ে পড়েছিল বিশ্বনাথের গায়ে। মাথা থেকে পা অবধি জল বিছুটির জ্বালা। লাফিয়ে উঠে দু হাতে অজিতদার গলা চেপে ধরেছিল সে। কি বললে? হ্যাঁ, এই কি বললে? আর একবার বলো। এই বিশু কি হচ্ছে কি? ছাড় ছেড়ে দে, সরে যা তোরা। বিশ্বনাথ চিৎকার করে উঠেছিল, বলেছিল, শোরের বাচ্চার খুব জ্বলুনি বেড়েছে এখন না? একসময় শালা আমার কাছে বউ লেলিয়ে টাকা নিত। অজিত গলা ফাটিয়ে যাচ্ছিল সমানে। সত্যি কথা বড় গায়ে লাগে না? সব জানা আছে, কে কোথায় যায়, কি করে বেড়ায়, সব শালা জানা আছে। বিশ্বনাথের গায়ে তখন বুনো মোষের রাগ। ওরা সকলে মিলে জোর করে না ছাড়ালে সে হয়তো অজিতকে মেরেই ফেলত। আর এক ঢোক গলায় ঢালার পর নাক মুখ কুঁচকে একদলা থুতু ফেলল বিশ্বনাথ। হারামি শালা, সব শালা হারামি। ব্যথাটা আবার টিপটিপ করছে। নিজের পেটে দুম করে একটা কিল মেরে বসল বিশ্বনাথ। সুভাষ আজ বেশি খায়নি। বিশ্বনাথকে সে দু হাতে জড়িয়ে ধরল। এই চলো বাড়ি চলো, বৌদি বসে আছে। কে বৌদি শালা? হ্যাঁ, কিসের বৌদি? বিশ্বনাথ যেন হুঙ্কার দিয়ে উঠল। জগন্নাথ ছুটে এসে বলল, এই সুভাষদা, তুমি একে ঘরকে নিয়ে যাও, এ শালা একেবারে আউট আছে। বিশ্বনাথ পিটপিট তাকালো। কিসের দেমাক এত মাগির? হ্যাঁ, কোথা থেকে এত জোর আসে? হ্যাঁ, কিসের জোরে শালা সতীপনা দেখায়? হ্যাঁ। সুভাষ আর চেপে ধরে রাখতে পারছে না। জগন্নাথ ভয় ভয়ে বলল, এইবার আমি শুভ, তোমরা সব যাও এখন। সতু বিনয়ে হাউমাউ করে উঠল, না আমরা যাব না, আমরা আরও চুল্লু খাবো। সুভাষ বিশ্বনাথের মাথায় জল ঢেলে দিল। এই চুপ করে থাক শালা, আর একটা উল্টোপাল্টা বকলে এমন ঝাড় দেব না। রাত ক্রমশ গভীর হয়। সুভাষ বিশ্বনাথকে নিয়ে ঘরে ফেরে। বিশ্বনাথ গলা ফাটিয়ে চেঁচাতে লাগে। সেই সুরে পোঁ ধরে নেলি কুকুরগুলো। কোনো এক কারখানার গেটে সাইরেন বাজে। বিশ্বনাথের কান্নায় সেই আওয়াজে মিলে মিশে এক হয়ে যায়। বেরোলে কিছু কাজ পাওয়া যেত। পার্বতীর আজ বেরোনো হলো না। সারা গায়ে হাতে পায়ে অসহ্য যন্ত্রণা। জীবনে প্রথম কাল রাতে বিশ্বনাথ তাকে মারধর করেছে। মানুষটা এর আগেও মাতাল হয়ে বাড়ি ফিরেছে, ঝগড়াও হয়েছে তুমুল, তবু কোনোদিন এইভাবে গায়ে হাত তোলেনি। পার্বতীর বুক হু হু করে ওঠে। অনেক অভাব অনটনের মধ্যে দিয়ে বড় হলেও অনাদর সে কখনো পায়নি। বাবা ছিল শান্তিলতা প্রাইমারি স্কুলের অঙ্কের মাস্টার। কোনো মাসে পুরো মাইনে পেত, কোনো মাসে অর্ধেক, আবার কোনো মাসে পেতই না। তার মধ্যেও বড় কষ্টে মানুষ করেছে দুই ছেলে মেয়েকে। সংসারটা বাঁচিয়ে রাখার জন্য অসম্ভব পরিশ্রম করত বাবা। দিন রাত টিউশনি, মাও খুব কষ্ট করত। উপোস টুপোসগুলো তার ওপর দিয়েই বেশি যেত। স্বাভাবিক নিয়মেই একদিন মাকে টিবি রোগে ধরল। অনেক দিন ভুগে টুগে মা একদিন সর্বশান্ত করে দিয়ে চলে গেল তাদের। ভাইটার বয়স তখন 13 বছর। সামনের কর্পোরেশন স্কুলে পড়ে। পার্বতীর লেখাপড়ায় সে সময় পুরোপুরি ইতি পড়ে যায়। ক্লাস 9 থেকে 10-এ উঠেছিল। দেনার দায়ে বাবার তখন মাথার ঘায়ে কুকুর পাগল অবস্থা। পার্বতী নিজে থেকেই লেখাপড়া ছেড়ে দেয়। 5 ভাড়াটের মাঝখানে নিজের ঘরে খিল তুলে রেখেও সেই সময় পার্বতীর ভয় যেত না। পোড়া শরীরটা নিয়েই তার জীবনভর যত জ্বালা। পাঁকে ফোটা পদ্ম ফুলের মতো সব অভাব অনটনকে কাঁচকলা দেখিয়ে টসটসে হয়ে থাকে শরীরটা। এই শরীরই কখনো তার জ্বালা, কখনো বড় সুখ, বড় গর্ব। তবে শরীরটা যে কত বেয়াদপো তা পার্বতী আগে বোঝেনি। বুঝল যেদিন ছমছমে দুপুরে কলতলায় পিছন থেকে বাবলুদা আচমকাই তাকে জড়িয়ে ধরল। শুধু বাবলুদা নয়,
বাবলুদার মতো রাস্তার অনেকেই লোভী চোখে তাকাতো তার দিকে। পার্বতীরও নেহাত খারাপ লাগতো না। শরীর জুড়ে কেমন যেন শিরশিরে গর্বের ঢেউ খেলে যেত সেই সময়। বাবলুদারা ছিল পাশের ঘরের ভাড়াটে। তার বাবা ট্যাক্সি চালাতো, রাত বিরেতে চুল্লু খেয়ে এসে হল্লা মাচাতো বাড়িতে। বাবলুদা ছিল এক ইলেকট্রিক মিস্ত্রির হেল্পার। ডাক পেলে এ বাড়ি ও বাড়ি গিয়ে সারিয়ে দিয়ে আসতো লাইন। সেই ছোটবেলা থেকেই ওদের ঘরে যাওয়া আসা ছিল পার্বতীদের। যখন তখন হজমি ফুচকা খাওয়াতো বলে ভাইয়া তো ভীষণ ন্যাওটা হয়ে গিয়ে পড়েছিল বাবলুদার। তাছাড়া এত বছর পরে লোকটার অকারণ নিন্দে করবে না পার্বতী, সেই সময় তাদের কিছু উপকারও করেছিল বাবলুদা। মার অসুখ নিয়ে বাবার খুব জেরবার দশা, তাও স্কুল কামাইয়ের জো নেই, ছাত্র পড়ানো থামানো চলবে না, ওদিকে ডাক্তার বদ্যিও করতে হতো নিয়মিত। বাবলুদা তখন খানিকটা পাশে দাঁড়িয়েছিল পার্বতীদের, খোঁজ খবর নিত নিয়মিত, দরকার পড়লে বাবাকে ধার ধর দিত, সস্তায় ওষুধপত্র এনে দিত শিয়ালদার বড় দোকান থেকে। বেশ একটা বল ভরসাই মনে হতো তখন বাবলুদাকে। পাড়ার চুয়ারি মার্কা ছেলেদের সঙ্গে তার হরবক্ষত ওঠা বসা, তবু যেন তাদের চেয়ে একটু আলাদা। শরীরের দিক দিয়ে তখন পার্বতী বড় হয়ে গেছে, তবু ছেলেটার সামনে তেমন একটা অস্বস্তি হতো না তার। বাবলুও কোনোদিন বেচালপনা করেনি। রকের ছেলেগুলোর মতো অসভ্য অসভ্য কথা বলা, সুযোগ পেলে একটু গা ছুঁয়ে দেওয়া, এইসব অভ্যেস বাবলুর ছিল না। তাকে আদৌ খেয়াল করে না এমনটা ভাবত পার্বতী। কিন্তু বাবলুও যে আসলে ওই গোত্রেরই, এটা সে টের পেল একদিন। ভর দুপুরে সেদিন কলতলা থেকে বেরোতেই বাবলুদার মুখোমুখি। প্রথমটা পার্বতী চমকে উঠেছিল। সেই প্রথম অত কাছ থেকে কোনো পুরুষের চোখ দেখা। বাবলুদার চোখ দুটো ভীষণ অন্যরকম লাগছিল। এই চোখ শুধু দেখে না, আরও কিছু চায়। এই চোখে উপসী পেটের খিদে। বাবলুদা গম্ভীর হয়ে বলেছিল, তোর সঙ্গে কথা আছে পারু। অজানা আতঙ্কে পার্বতীর বুক তখন কাঁপছে, তবুও চোখে এমন কিছু ছিল যা পার্বতী এড়াতে পারেনি। বাবলুদার গলায় নিশির ডাক। পার্বতীর ঠোঁটে বুকে সেদিন প্রথম পুরুষের হাত পড়েছিল। সারা শরীর অবশ হয়ে এসেছিল। সেও ধরা গলায় বাবলুদাকে বলেছিল, আমিও তোমাকে ভালোবাসি। কী যে হয়েছিল পার্বতীর, তাকে হিড়হিড় করে নিজেদের ঘর ফাঁকা ঘরে টেনে নিয়ে গেল। পার্বতী একটু বাধা পর্যন্ত দিল না। উল্টে তখন কি আজব এক ভালো লাগা। পুরুষ মানুষের ছোঁয়া পেয়ে সর্বাঙ্গ যেন তখন গান গেয়ে উঠেছিল। বিছানায় পেরে ফেলে তখন তাকে উস্তম খুস্তম করে দিচ্ছে বাবলুদা, আর সে যেন স্বর্গ সুখে ভাসছে। মনে হচ্ছে যে পুরুষটা তাকে এত আনন্দ দিচ্ছে, সেই লোকটাকে ভালো না বেশে তার উপায় আছে। আদরে গলে যেতে যেতে ওই ভালোবাসি কথাটাই যে সেদিন কতবার বলেছিল পার্বতী। তাও ভাগ্যিস সায়া ব্লাউজে হাত পড়তেই খানিকটা হুঁশ ফিরেছিল, নইলে সেদিন কি যে কেলেঙ্কারিটাই না ঘটত। নির্ঘাত সেদিনই তার কুমারিত্ব ঘুচিয়ে দিত বাবলুদা। আজ সেসব কথা ভাবলে অনেক দুঃখেও হাসিই পায়। ভালোবাসা মানে যে শুধু শরীরই নয়, এই কথা তখন বোঝার বয়স ছিল না, মনও নয়। মানুষ জীবনে কত রকম বোকামিই না করে। পার্বতী আজ বোঝে, শরীরের দরজা দিয়ে কখনো মনে ঢোকা যায় না, মনের দরজা দিয়ে শরীরের চাহিদাগুলো আপনা আপনি এসে পড়ে। ওই ঘটনার কয়েকদিন পরে স্বাভাবিক নিয়মেই বাবলুদার কাহিনী শেষ। বাবলুদার শ্যামনগরের দিকে কোথায় যেন চলে যায়। সঙ্গে অবশ্যই খোপাড়ার মল্লিকাও পালায় না। পার্বতীর একটু দুঃখ হয়নি। সে কেঁদে ভাসায়নি, সাপসাপান্তও করেনি ওদের। শুধু সেই থেকে নিজের শরীর নিয়ে তার খুব ভয়। এরপরেই তার জীবনে দ্বিতীয় পুরুষ আসে, বিশ্বনাথ। বাবার স্কুলের এক মাস্টারমশাইয়ের সম্বন্ধ আনে। ছেলের বাপ মা নেই, বেঙ্গল মিলে কাজ করে। বিশ্বনাথ নিজে পছন্দ করে নিয়ে এসেছে তাকে। বিশ্বনাথের কাছে এসে সে নতুন জীবন পেয়েছে। বিশ্বনাথ তাকে স্বপ্ন দেখতে শিখিয়েছে। বিলাসী সচ্ছলতা না পেলেও সুখ পেয়েছে। চুপচাপ মেঝেতে শুয়ে থাকতে থাকতে পার্বতী কেঁদে ফেলে। কেন এমন করল বিশ্বনাথ? অভাব আর অভাবে তারও মাথা ঠিক নেই। তবু সে তো বুঝতে চেয়েছে।
বিশ্বনাথের দুর্দিনে আপ্রাণ সাহায্য করার চেষ্টা করেছে। কি যে হয় আজকাল, কিছুতেই মাথা ঠিক রাখতে পারে না। খাটতে খাটতে মন মেজাজ কেমন বিগড়ে গেছে, কিছুই ভালো লাগে না, কিচ্ছু না। বেলার মনে বেলা বেড়ে চলে। মেঝে থেকে উঠতে ইচ্ছে করে না পার্বতীর। সকাল থেকে আঁচও পড়েনি উনুনে। কাল 1 লিটার কেরোসিন এনেছিল, স্টোভেই লালটুর সকালের সাবু জাল হয়েছে। আশ্চর্য মেশিনের মতন হয়ে গেছে জীবন। মন ভেঙে টুকরো টুকরো, তবু উঠে ছেলের সাবু জাল দিতে হয়। যন্ত্রের মতো কাজ সারতে হয় সংসারের। কাল রাতের মুগের ডাল গেঁজে উঠেছিল বাটিতে, সেগুলো ফেলে বাসনও মেজেছে। 10 ভাড়াটের বাড়িতে চিৎকার শোরগোল নিয়ম মতোই শুরু হয়ে গেছে। ওদিকের ঘরে সুনীলদা আর উষাদি আবার ঝগড়া শুরু করেছে। অভাব, অনটন, খিদের কাছে প্রেম ভালোবাসার কোনো দাম নেই। উষাদির কানফাটা চিৎকার আর সুনীলদার ভাঙা গলার গালাগালি শুনতে শুনতে পার্বতী বড় একটা নিঃশ্বাস ফেলে উঠে বসে। কনুইয়ে, কপালে, ঘাড়ে কালশিটে ফুটে উঠেছে বড় বড়। ব্যথায় মুখ কুঁচকে যায়। মানুষটা কোনোদিন অমন নোংরা ভাষায় গালাগাল দেয়নি তাকে। একমাত্র ভগবানই জানেন পার্বতী জীবনে কী পাপ করেছে। শুধু একদিন বাবলুদার সঙ্গে ওই ঘটনাটা ছাড়া আর কোনো মানুষের সঙ্গে কোনো রকম সম্পর্ক হয়নি তার। তাছাড়া বাবলুদার ঘটনাটা নিতান্তই ছেলে মানুষই ব্যাপার। সেটা যদি পাপ হয় তার জন্য পার্বতী আরও 10 ঘা খেতে রাজি। তা বলে কাল যেসব কথা তুলে বিশ্বনাথ তাকে মারধর করল, একমাত্র ঈশ্বরই জানেন তার এক বর্ণ সত্যি নয়। বিশ্বনাথ কেন তাকে ওই কথাগুলো বলল? চৌকির ওপর লালটুর পাশে ঘুমন্ত বিশ্বনাথকে দেখতে দেখতে তার বুক ফেটে যায়। মানুষটা কেমন দিব্যি অঘরে ঘুমোচ্ছে। নেশা মানুষকে এত নিচে নামিয়ে দেয়, নাকি আরও কিছু আছে এর পেছনে? কী বা থাকতে পারে? পার্বতীকে কি আর সহ্য করতে পারে না বিশ্বনাথ? সে কি তার বরের কাছে পুরনো হয়ে গেছে? তার শরীরটা কি বিশ্বনাথের আর পছন্দ নয়? তাই বা কি করে বলে পার্বতী? এখন আর অত ঘন ঘন বিশ্বনাথ কাছে আসে না ঠিকই। কারখানা বন্ধ হয়ে যাবার পর থেকে তো বিছানায় পড়েই ভোঁস ভোঁস ঘুমোয়। পার্বতী গায়ে হাত রাখলে হাতটা সরিয়ে দেয়। কিন্তু একটা রাত তো খ্যাপার মতো পার্বতীর ওপর চড়াও হয় বই কি। সেই পুরনো দিনের মতন আদুরে আদুরে ভরিয়ে দেয় পার্বতীকে। এই তো গত সপ্তাহেই রাত দুপুরে হঠাৎ পার্বতীকে টানল। অনেক রাত অবধি পার্বতী সেদিন সেলাইয়ের কাজ সারছিল। মোহন কাপাডিয়াকে ঠিক দিনে কাজগুলো ডেলিভারি দেওয়ার জন্য খুব মরিয়া হয়ে লো ভোল্টের আলোতেও হাত চালাচ্ছিল। বিশ্বনাথ অনেক আগেই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। মনে হচ্ছিল লোকটা ঘুমিয়ে কাদা। যেই না মালপত্র গুটিয়ে আলো নিভিয়ে পার্বতী বিছানায় এসেছে, অমনি তাকে জড়িয়ে ধরল বিশ্বনাথ। ক্লান্তিতে শরীর ভেঙে আসছিল পার্বতীর। বলল, ও ছাড়ো না, আজ একটু ঘুমোতে দাও। কে শোনে কার কথা? লালটুকে সরিয়ে একদম গায়ের ওপর এসে পড়ল বিশ্বনাথ। গুমগুমে গলায় বলল, আজ আমার চাই। তারপর কিভাবে যে পাগলের মতো করতে লাগলো লোকটা। সেই আবার চিরকালের মতোই বুকে মুখ ঘষছে, চুমুতে চুমুতে ভরিয়ে দিচ্ছে। ভালোবাসাবাসি সেরেও সেদিন ঘুমিয়ে পড়েনি। আরও কত রাত অবধি বকম বকম করল। পার্বতীর গায়ে মাথায় হাত বুলোতে বুলোতে বলছিল, আমি তোমাকে খুব বিপদের মধ্যে ফেলে দিয়েছি না পারু? ধুত, বিপদ আপদ তো জীবনেরই অঙ্গ, ও নিয়ে অত ভাবলে চলে? তুমি এখন বাপের বাড়ি চলে গেলেই পারতে। ওখানে থাকলে তোমার মনের অশান্তি অন্তত কম হতো। তাই বুঝি? আর তুমি কি করে একা একা থাকতে? আমার বুঝি একা থাকার অভ্যেস নেই? নয় কিছুদিন আবার নিজেই ভাতে ভাত ফুটিয়ে খেতাম। কিংবা খেতামই না, পেটে কিল মেরেই পড়ে থাকতাম। এই কথাটা কেন বলছো? হ্যাঁ, আমি বুঝি তোমাকে চিনি না? আবার সেই বাউন্ডুলেপনা শুরু করবে, শরীরটা আবার খারাপ হবে, আর তোমার চিন্তায় চিন্তায় আমার মাথা খারাপ হবে। তুমি বুঝি এটাই চাও? তুমি আমাকে খুব ভালোবাসো না পারু? একটুও না। তোমাকে নিয়ে আমি শুধু জ্বলে পুড়ে মরি।
সত্যি আমি তোমাকে খুব জ্বালাচ্ছি? আমার মতো একটা লেবারের সঙ্গে বিয়ে হয়ে তোমার তো জীবনটাই নষ্ট হয়ে গেল। বটেই তো। আমার কত ভালো বিয়ে হতে পারতো জানো? কোনো কলেজের স্যার কিংবা ব্যাংকের ম্যানেজার কিংবা তোমার ওই মিল মালিকের ছেলের মতো কেউ আমাকে হয়তো মাথায় করে রাখতো। তোমার মতো লেবারকে আমি বাড়ির ত্রিসীমানে ঘেঁষতেই দিতাম না। দেখলেই বলতাম, এই দফা হো যাও ইহা সে। আমি হরতামই না, তোমার হাত ধরে সেই বাড়ি থেকে তোমাকে বের করে আনতাম। সেই সুযোগ তোমায় দিলে তো? আমি তো তার আগেই তোমার ঘাড়ে চেপে গেছি। তাই না তাই? পার্বতীর নাক মুলে দেয় বিশ্বনাথ। গায়ে মুখ ঘষতে ঘষতে বলে, ওরে আমার পেতনি রে, আমার শাকচুন্নি, কেন যে আমার ঘাড়ে ভর করলি রে? কদিন আগের সেই মানুষটা কেন আজ তবে এত বদলে গেল? তার এই সংসারের জন্য রোজগার করাটা মানতে পারে না বিশ্বনাথ। সে তো কিছু লুকিয়ে লুকিয়ে কাজ করছে না। প্রথম দিন ফিরে এসে মোহন কাপাডিয়ার গল্পও শুনিয়েছিল বিশ্বনাথকে। তার বর তো তাও তাকে বারণ করেনি, শুধু বলেছে, সাবধানে থেকো কিন্তু, এইসব 2 নম্বরই লোককে একদম বাড়তে দিও না। ওটা কি তবে শুধুই মুখের কথা? মনের ভিতরে বউকে নিয়ে সন্দেহ পুষে রেখেছে বিশ্বনাথ সেই প্রথম দিন থেকে। পুরুষ মানুষকে এইরকমই হয়, সন্দেহপ্রবণ, হিংসুটে, মুখে এক আর মনে আর এক। আবার হানা দিচ্ছে কালকের রাতটা পার্বতীর চোখে। কিভাবে কাল রাতে বাড়ি ফিরেছে সেই জানে শুধু। ব্লাউজ কাটা ডেলিভারি দিয়ে পাগলের মতো ছুটেছে বাড়ির দিকে। টুকটাক বাজার সেরে বাড়ি ফিরে উনুনে আঁচ দিয়েছে। মানুষটা সকালে বড় মুখ করে ডাল খেতে চেয়েছিল। সারাটা দিন মন খচখচ করেছে পার্বতীর। কেন যে আজকাল এত তাড়াতাড়ি মাথা গরম হয়ে যায়? ভাত, মুগের ডাল, আলুর বড়া, কত সামান্য অথচ কত স্বাদের খাওয়া। লালটু ঘুমোলো, আবার জাগলো, আবার ঘুমোলো। কচকচানি ভরা এক পাল ভাড়াটের বাড়িটাও একসময় নেতিয়ে গেল। পার্বতী তার একটা মাত্র ঘরে এ জানলা ও জানলা করতে করতে ক্লান্ত হয়ে পড়ল। বিশ্বনাথ তবু ফেরে না। কত রকম কুচিন্তা আসে মাথায়। মানুষটা কদিন ধরে পেটের ব্যথায় কষ্ট পাচ্ছে। পার্বতী কাল বিশ্বনাথের ব্যথা কমানোর ট্যাবলেট কিনে এনেছিল। নোংরা গলিপথে যখন 2-1টা কুকুর ছাড়া আর কিছুই চোখে পড়ে না, তখন ফিরেছিল বিশ্বনাথ নেশায় চুর। পার্বতী চিন্তা, ভালোবাসা, অভিমান সব কিছু ভুলে বিশ্বনাথকে ওই অবস্থায় দেখে আগুন হয়ে জ্বলে উঠেছিল। দরজা খুলে ফেটে পড়েছিল সে। এত রাতে বাড়ি ফেরার কি দরকার ছিল? শরীরখানায় রাতটা কাটালেই তো পারতে। বেশ করেছি। তোর কথা মতো চলবো নাকি আমি? এটা আমার ঘর, বুঝলি? তোর বাপের ঘর না। বাপ তুলে কথা বলবে না বলে দিলাম। মুখের রক্ত তুলে রোজগার করে আনছি, আর উনি এসেছেন রাত দুপুরে মাতলামি করতে। যা যা, মুখের রক্ত তুলে শালা বিশ্বা মাগি, ঢং মারাবার জায়গা পাওনি। কি বললে? এই কি বললে তুমি? আমি বেশ্যামাগি? তুমি তাহলে কি? হ্যাঁ, তুমি একটা নোংরা পোকা। ছি, নিজের বউকে কেউ ও কথা বলে? নিজের বউ? কোনো শালা খানকি মাগি আমার বউ না। আরামজাদি, শালা শরীরের চেকনাই ভাঙিয়ে খাওয়াচ্ছ তুমি। হ্যাঁ? এরপরই বিশ্বনাথ বুনো জন্তুর মতো ঝাঁপিয়ে পড়ে ওর ওপরে। রোগা মাতাল লোকটার শরীরে এত জোর কোথা থেকে এসেছিল কে জানে। পার্বতী চুলের মুঠি ধরে আছড়ে আছড়ে ফেলেছিল মাটিতে। শরীরটাকে খামচে ধরে টেনে টেনে ছিঁড়েছে তার জামা কাপড়। আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করেছে ওর শরীরটাকে। লালটু ঘুম ভেঙে উঠে চিৎকার করেছে। বাইরেও অন্যান্য ভাড়াটেদের ফিসফাস। বিশ্বনাথের কোনো হুঁশ নেই। পাগলের মতো সে টুকরো টুকরো করতে চাইছে পার্বতীকে। কেন বিশ্বনাথ ওরকম করলো পার্বতী অনেক ভেবেও খুঁজে পায় না। মিলে স্ট্রাইক হয়ে যাবার পর বাবা এসেছিল তাকে আর লালটুকে নিয়ে যেতে। বাবা কিছুদিন আগে রিটায়ার করেছে। ভাইটা এখনো বেকার। শুধু সেই কারণেই যায়নি তা নয়, ওই মানুষটাকে দুর্দিনে ফেলে যাওয়ার কথা ভাবতেও পারেনি পার্বতী। পূব দিকের জানালা দিয়ে তার জাল ভেদ করে এক ঝাঁক রোদ্দুর আছড়ে পড়েছে আধফাটা মেঝের ওপরে।
চুনখসা ঝরঝরে ঘরে পাতলা তেলচিটে তোষকের ওপর শুয়ে থাকা বিশ্বনাথ আর লালটুকে দেখতে দেখতে ফুঁপিয়ে ওঠে পার্বতী। কত শেয়ালের মুখ থেকে নিজেকে বাঁচিয়ে ওই দুজন প্রাণীর মুখে দুটো তুলে দেওয়ার জন্য হন্যে হয়ে মরছে। এই সংসারে আর তাহলে থাকা কেন? যে সংসারে শুধু পেট হাঁ হাঁ করে মনকে চাপকে বেড়ায়, সেখানে আর সে থাকবে না, চলে যাবে, অনেক দূরে চলে যাবে। আপনারা শুনছিলেন যখন যুদ্ধ উপন্যাসের দ্বিতীয় পর্ব। আজকের পর্বটি এখানেই শেষ করছি। আজকের পর্ব ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওতে লাইক দেবেন। আজকে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার, খুব ভালো থাকবেন।